দেখা যাচ্ছে? সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির জিরো টু হিরো অন ইলেকট্রনিক্স ক্লাসে 16 নাম্বার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পড়বো ফিক্সড বায়াস কনফিগারেশন। এর যে চিত্র দেখতে পাচ্ছেন মসফেটের, এই মসফেটের স্মল সিগন্যাল অ্যানালাইসিস, মানে ফেট অথবা মসফেট স্মল সিগন্যাল অ্যানালাইসিসের প্রসেসটা একই। এই জন্য আমরা ফেট দিয়ে দেখাবো, মসফেটের ক্ষেত্রে সেম প্রসেস, কোনো চেঞ্জ নাই। এই জন্য ফেট যা, মসফেটও তা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিক্সড বায়াস কনফিগারেশন। কিভাবে বুঝবেন ফিক্সড বায়াস? যখন এই গেটে আর ট্রানজিস্টরের ক্ষেত্রে হবে বেসে, যখন ইন্ডিভিজুয়াল কোনো ভোল্টেজ প্রদান করা হবে আলাদাভাবে, বা যেখান থেকেই হোক একটা সোর্স থেকে যখন তাকে ভোল্টেজ প্রদান করা হবে, সেই কনফিগারেশনকে আমরা বলি কি? ফিক্সড বায়াস কনফিগারেশন। ইতোপূর্বে আপনারা বিজেটির ক্লাসে দেখেছেন। তো সেম ভাবে এই ধরনের যদি কোনো ফিক্সড বায়াস কনফিগারেশন আপনারা দেখেন, অর্থাৎ সোর্সটা সরাসরি গ্রাউন্ড করা কোনো রেজিস্টার ছাড়া, আর ড্রেনে রেজিস্টার দিয়ে হোক অথবা কোনো লোড দিয়ে হোক একটা সাপ্লাই দেয়া, আর গেটের মধ্যে ভোল্টেজ একটা প্রদান করা, ওই ভোল্টেজের নাম হচ্ছে বিজিজি। এই কনফিগারেশনটার যদি স্মল সিগন্যাল অ্যানালাইসিস চিত্র আঁকতে বলে, তাহলে চিত্রটা হচ্ছে এরকম। এখন আপনারা বলবেন এটা কিভাবে এঁকেছে? আপনারা বিজেটির স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর ক্লাস সবাই করেছেন। এইখানে ছিল জিএম বিপাই, মনে পড়ে কিনা আপনারা দেখেন। এই কারেন্ট সোর্স একটা আঁকতে হবে, অর্থাৎ এটার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা একটা কল্পনা করব একটা কারেন্ট সোর্স হিসেবে, এবং এই রাস্তার মধ্যে একটা বাধা চিন্তা করব, সেটার নাম হচ্ছে আরডি। এই কারেন্টটা যেতে গেলে এই রাস্তায় বাধা খায়, কিন্তু সেটা কিভাবে কল্পনা করব? প্যারালালে। অবশ্যই এই কারেন্ট সোর্সের প্যারালালে এই জিনিসটা চিন্তা করব। এখন এটা কোন কনসেপ্ট থেকে আসছে? আসলে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা জানি, সরি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, ঠিক আছে? তাহলে এই যে এই জায়গায় যে একটা ভোল্টেজ ড্রপ হবে, বেসিক্যালি ড্রেন থেকে সোর্স শর্ট সার্কিট, তাই না? বাস্তবে কি শর্ট সার্কিট হয়? ড্রেন থেকে সোর্সেও একটা ভোল্টেজ এক্সিস্টিং থাকে, একটা ভোল্টেজ থাকে, একটা ভোল্টেজ পার্থক্য থাকে। এই ড্রেন থেকে সোর্স যে ভোল্টেজ পার্থক্য থাকে, সেই ভোল্টেজটা সমান তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইনটু তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার ভিতরে যে রেজিস্ট্যান্সটা গ্রো হবে সেই রেজিস্ট্যান্সটা। তো সেই জন্য আমরা যখন এটাকে, এটা হচ্ছে মানে ডিসির ক্ষেত্রে আর কি, মানে আমাদের যে নর্মাল ডিসি সার্কিট দিয়ে যে আমরা অঙ্ক করি সেটার ক্ষেত্রে, কিন্তু স্মল সিগন্যাল অ্যানালাইসিসও তার ব্যতিক্রম না। এটার ক্ষেত্রে ওই কনসেপ্টটাকে এখানে ডেভেলপ করা হয়েছে যে এই দুই মাথার ভোল্টেজ যে ড্রপ হবে, সেই ড্রপটা বেসিক্যালি এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট একটা কল্পনা করতে হবে, আর তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স চিন্তা করতে হবে। তো সেজন্যই এই জায়গায় আমরা একটা কারেন্ট সোর্স চিন্তা করব এবং তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স চিন্তা করব, আর ওই রেজিস্ট্যান্সের নাম হবে আরডি, মানে ড্রেন রেজিস্ট্যান্স আরডি। আর এটা হচ্ছে কি? জিএম বিজিএস। আগে বিজেটির ক্ষেত্রে ছিল জিএম বিপাই, এখন হবে জিএম বিজিএস। এখন বিজিএসটাকে, এই যে জি থেকে এস পর্যন্ত যে ভোল্টেজটা আমরা দেখতে পাবো সেটার নামই হচ্ছে বিজিএস। এই যে জি থেকে এই এস পর্যন্ত, এই উপরে প্লাস নিচে মাইনাস, বিজিএস। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে বিজিএস, আর এই জায়গাটার কারেন্টের নাম হবে জিএম বিজিএস। এখন আপনারা বলবেন জিএম কে, আরডি এটা কে? এটা বের করার দুটো সূত্র আমরা লিখে দিয়েছি, যদিও এগুলো একদম বিজেটির মতো সেম জিনিস, কিন্তু এটা মসফেটে এসে একটু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখব। তাহলে এই বিজিএস এর সাথে জিএম কে গুণ দিলে কারেন্ট সোর্সটা পাওয়া যাবে। আর এই রেজিস্ট্যান্সটা খেয়াল করে দেখেন, এই রেজিস্ট্যান্সটা আরজি রেজিস্ট্যান্সটা। এখন আপনারা বলবেন এখানে ভোল্টেজ সোর্স তো দেয়া আছে, এই ভোল্টেজ সোর্সটা কোথায়? আসলে যখন স্মল সিগন্যাল আঁকি, আপনারা বিজেটির ক্লাস করলে বুঝতে পারবেন, তখন আমরা কি করি? সুপার পজিশন থিওরেম করি। সুপার পজিশন থিওরেম অনুযায়ী আমরা কি করি যে যতগুলো মানে সরি, সুপার পজিশন না, থেভেনিন থিওরেম করি। থেভেনিন থিওরেম অনুযায়ী আমরা কি করি? ভোল্টেজ সোর্স কি করে দিই? শর্ট করে দিই যখন আর থেভেনিন নির্ণয় করব, আর কারেন্ট সোর্স কি করে দিই? ওপেন করে দিই। তাহলে ভোল্টেজ সোর্স শর্ট, এই জিনিসটাকে শর্ট করে দিলাম, ঠিক আছে? আবার এই যে বিডিডি, এটাও তো একটা ভোল্টেজ সোর্স। তো এই ভোল্টেজ সোর্সটা কিভাবে আছে? এইভাবে প্লাস মাইনাস এভাবে আছে না? টাইম। ওকে, তাহলে এই মাইনাসটা আসলে কোথায় ছিল? এই মাইনাসটা এখানে ছিল
না, এই মাইনাসটা বেসিক্যালি এইভাবে করে এই গ্রাউন্ডে ছিল, ঠিক আছে। তাহলে এখন আপনি যদি শর্ট করে দেন, তাহলে এটাকে এই এই ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিলেন। কোথায় শর্ট করে দিলেন? এই টার্মিনালটাকে বেসিক্যালি গ্রাউন্ডে, গ্রাউন্ডে মানে এই টার্মিনালের সাথে লাগিয়ে দিলেন, তাই না? তার মানে এই উপরের টার্মিনালটা গ্রাউন্ডে চলে আসলো, এই জির এই আর জিটাও গ্রাউন্ডে চলে আসলো, ঠিক আছে। এইভাবে যত লোড রেজিস্ট্যান্স থাকবে আপনি জাস্ট থেভেনিন থিওরেমের নিয়ম অনুযায়ী ভোল্টেজ সোর্স গুলাকে শর্ট করে দিবেন, এই লোডের মাথাগুলো আলটিমেটলি এখানে চলে আসবে। তো সেই জন্য আপনারা খেয়াল করে দেখেন, এই হচ্ছে গ্রাউন্ডের লাইন, মানে সোর্সের লাইনটা, এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। তাহলে উপরে হচ্ছে জি, এই জায়গায় হচ্ছে জি, এই যে এই জায়গায় জি, তো জি এর সাথে একটা গ্রাউন্ড পর্যন্ত একটা রেজিস্ট্যান্স, এই যে জি এর থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্সটা তখন শর্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে এই জায়গার এই যে জাস্ট এই ফেট বা মোসফেটটাকে আপনারা যদি ভাঙেন তাহলে কি পাচ্ছেন? এই জিনিসটা পাচ্ছেন। এই জিনিসটার নাম কি? একটা হচ্ছে জিএম বিজিএস, আর একটা হচ্ছে আরডি, প্যারালালে আরডি। আচ্ছা, তারপরে এই মাথা বা উপরের টার্মিনালের নাম হচ্ছে ড্রেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ড্রেন, খেয়াল করবেন এটা হচ্ছে ড্রেন, এই জায়গাটাও হচ্ছে ড্রেন। এখন এইখানে একটা রেজিস্টরের একটা টার্মিনাল যার রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আরডি, এই আরডি এর একটা টার্মিনাল এখানে, আর আরেকটা টার্মিনাল কোথায়? এইভাবে করে গ্রাউন্ডে। এই যে আরডি, এই আরডি এর একটা টার্মিনাল হচ্ছে এই যে এখানে ডির এখানে, আর একটা টার্মিনাল এইভাবে হয়ে এই গ্রাউন্ডে, গ্রাউন্ড মানে এই যে সোর্সের এই টার্মিনালে, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়। এখন আইডি কারেন্টটা কোন দিকে যায়? ডি এর দিকে, মানে ড্রেইনের দিকে। কোন দিক থেকে? গ্রাউন্ড থেকে ডি এর দিকে, তাই না? গ্রাউন্ড, এখন তো এখানে গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে ডি এর দিকে। এই জন্য এই আইডি কারেন্টটা দেখুন গ্রাউন্ড থেকে ডি এর দিকে যাচ্ছে, আইডি উপরের দিকে কিন্তু গ্রাউন্ড থেকে ডি এর দিকে। এইভাবে আমরা এই স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট ফেড বা মসফেটের ক্ষেত্রে এই চিত্র থেকে দেখে দেখে নির্ণয় করব। জাস্ট বেসিকটা বুঝে নেন, সবগুলোই আঁকতে পারবেন, সবগুলোই সেম, কিন্তু প্রথমটা আমি এই জন্য বুঝাচ্ছি যে বেসিকটা বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন এখন আসেন এই ক্যাপাসিটর গুলো। ক্যাপাসিটর গুলো আসলে এসি সিগন্যালের ক্ষেত্রে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, এইভাবে শর্ট। এসিতে পাস করে, কারেন্ট পাস করে, তাই না? তাহলে এসিতে যেহেতু যেতে দেয়, পাস করে, তার মানে এসি, স্মল সিগন্যাল অ্যানালাইসিস মানে এসি অ্যানালাইসিস। তো এটার ক্ষেত্রে ক্যাপাসিটর কি থাকবে? শর্ট সার্কিটের মতো আচরণ করবে। তাহলে এইটা যদি শর্ট থাকে, এই মাথা খোলা, বি আউটপুট এখান থেকে আমরা নিব, তাহলে এটার কোনো দাম আছে? দাম নাই। এটার এদিকে কোনো রেজিস্ট্যান্স লাগানো নাই, এই জন্য এটা শর্ট অবস্থায় থাকবে, এটাও শর্ট অবস্থায় থাকবে। এটার কোনো অ্যাক্টিভিটি নাই আর কি, এখান দিয়ে আর কিছু নাই, সেজন্য এইভাবে থেকে যাবে। এখন আমরা এই সার্কিটটাকে বলবো ইনপুট সার্কিট। খেয়াল করে দেখবেন এই সার্কিটের এই দুই মাথায় আমরা ইনপুট ভোল্টেজ দিব। এখন সেটা কিভাবে দিব? এই একটা টার্মিনাল হচ্ছে গেটে, অপর টার্মিনাল হচ্ছে সোর্সে। এখানে খেয়াল করে দেখেন, এখানে ইনপুটটা কোথায় দেয়? সাধারণত এই ক্যাপাসিটরের আগে এখানে আমরা স্মল সিগন্যাল বা এসি সিগন্যালটা আমরা এখানে দিব। কোথায় দিব? এই টার্মিনালে কিন্তু। তাহলে এই একটা টার্মিনালে তো কখনো ইনপুট পায় না বা দেওয়া যায় না। তাহলে এই টার্মিনাল এবং আরেকটা কোথায়? গ্রাউন্ডে। এই দুই মাথায় আমি কি দিব? ইনপুট সিগন্যাল দিব। খেয়াল করে দেখেন তো, এই দুই মাথাটাই এখন এই দুই মাথা না? এই মাথাটার নাম তো গ্রাউন্ড, এটা তো শর্ট, তাহলে এটার নাম হচ্ছে জি, আর এই নিচের নাম হচ্ছে আর্থিং বা ই। তাহলে এই নিচের এই টার্মিনালটা এই যে আর্থিং বা ই, আর উপরের টার্মিনালটা এই হচ্ছে জি। তার মানে এই দুই মাথায় আমি এখন দিচ্ছি, এই দুই মাথায় হচ্ছে ইনপুট ভোল্টেজ ঢুকবে, ভি ইনপুট। আউটপুট কোনখান থেকে পাবো? এই ডি টার্মিনালের এই ডি এর সাথে ক্যাপাসিটর এটা শর্ট হবে, এই ডি টার্মিনাল থেকে আউটপুট নিব। একটা টার্মিনাল থেকে কি আউটপুট নেওয়া যায়? না, যায় না। আরেকটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে এই বি আউটপুট, এই দুই টার্মিনাল থেকে, মানে ডি এবং গ্রাউন্ডের থেকে, এই যে ডি এবং এই গ্রাউন্ডের থেকে, এই জায়গা থেকে আমরা আউটপুট নিব, ঠিক আছে। এখান থেকে হবে বি আউটপুট। এইভাবে আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন বিষয়টা? জি দাদা, বুঝতে পারছি। এখন দেখেন, এখানে দুইটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনপুট সার্কিট আর একটা হচ্ছে আউটপুট সার্কিট। মানে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো ইনপুটের দিকে তাকিয়ে দেখলে যে বাধা বা যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স যাই বলি না কেন, যে বাধা আমরা পাবো তার নাম হচ্ছে জেড ইনপুট। আউটপুটের থেকে তাকিয়ে দেখলে যে বাধা আমরা দেখতে পাবো তার নাম হচ্ছে জেড আউটপুট। তাহলে এটার প্রমাণ প্রমাণ বহু কিছু আছে, আমাদের কিচ্ছু দরকার নাই, আমরা কিছু সূত্র মুখস্থ করে নিব, কারণ এগুলো প্রমাণ করে পরীক্ষার হলে অ্যান্সার করা কখনোই সম্ভব না আর কি। তো সেজন্য আমরা জাস্ট কিছু ফর্মুলা শিখে নিব, যেন আমরা এটা দিয়ে আমাদের পরীক্ষার হলে অঙ্কগুলো করে নিতে পারি, ঠিক আছে। এখানে খেয়াল করেন,
জেড ইনপুট। আচ্ছা এই জায়গা দিয়ে আমরা যদি তাকিয়ে দেখি ইনপুট রেজিস্ট্যান্স কত দেখতে পাচ্ছি, শুধু এই একটা রেজিস্ট্যান্সে কাজ করছে, কারণ এই জায়গাটা কিন্তু ওপেন। তো এটা যদি ওপেন হয়, এটা যদি শর্ট থাকতো, তাহলে আমরা বলতাম হ্যাঁ সবাইকে প্যারালাল ট্যারালাল কিছু একটা করলে তারপরে ইনপুট সাইডে যা আমরা দেখতে পাচ্ছি সেটাই জেড ইনপুট হতো। কিন্তু এই জায়গাটা তো ওপেন, তো এই জায়গাটা ওপেন হলে তো এই দুই টার্মিনালের মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত, শুধু আরজি না? এই জিনিসগুলো তো আসবে না, কারণ একটা পা দিয়ে যদি এইভাবে লাগানো থাকে তাহলে এই সার্কিটের উপর ও কোনো ইফেক্ট ফেলে না। এই জন্য এরা তিনজন এদিকে কোনো ইফেক্ট ফেলবে না। আবার এদিক থেকে যদি তাকিয়ে দেখি, এই তিনজন থাকবে, ওই এক ব্যক্তি এদের সাথে কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এক পা দিয়ে লাগানো, দুই পা দিয়ে লাগানো থাকতে হবে, ঠিক আছে, যদি ইফেক্ট ফেলতে চায়। এই জন্য ইনপুট সাইডের রেজিস্ট্যান্স হবে আরজির সমান, জেড আই ইজ ইকুয়াল টু আরজি। আচ্ছা এখন জেড আউটপুট কত? এই আউটপুট সাইড দিয়ে আমরা যদি তাকিয়ে দেখি কয়টা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, দুটো, ঠিক আছে, এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এটা কিন্তু কোনো রেজিস্ট্যান্স না, ঠিক আছে। কারেন্ট সোর্স কি হয়ে যাবে, মনে মনে চিন্তা করবেন এটা ওপেন চিন্তা করবেন, যদিও বাস্তবে এটা ওপেন না, কারণ এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কখনো এরকম ওপেন করা যায় না। তো ও নাই যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে কয়টা জিনিস দেখতে পাচ্ছেন, দুটো জিনিস কিভাবে আছে, প্যারালালে আছে। এটা প্রমাণ করে করে লাস্টে এটাই দেখা যায় যে আসলে প্রমাণ হয় যে হ্যাঁ জেড আউটপুট সমান সমান কত, আরডি প্যারালাল, এই যে স্মল লেটার আরডি প্যারালাল আরডি, এই দুজনকে প্যারালাল করলেই আমরা এই আউটপুট রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। এখন যদি এমন হয় যে আরডি মানে স্মল আরডির মানটা যদি খুব বড় হয়, অর্থাৎ এই বড় আরডির 10 গুণ যদি হয় বা তারও বড় যদি হয়, তখন আমরা লিখছি জেড আউটপুট সমান সমান আরডি। জেড আউটপুট সমান সমান কি লিখবো তখন, আরডির সমান লিখবো। এখন আপনারা সবাই জানেন যে ব্যক্তি বড় হবে প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, যেটা ছোট থাকবে সেই মানের কাছাকাছি মান রেজাল্ট আসবে। মানে কোনো মান যদি ছোট থাকে সেটাই অ্যান্সার হিসেবে আসবে, আর বাকি যে বড় থাকবে সে আসলে অ্যান্সার হিসেবে আসতে পারে না। তার প্রমাণ আমি গত তখন ক্লাসে দিয়েছিলাম। তারপর আপনাদের জানার আগ্রহ থেকে হয়তো দুই একজন মনে অনেক সময় ডাউট থাকতে পারে, সেজন্য দেখাই। একটা হচ্ছে 1000 ওহম আর একটা হচ্ছে 2 ওহম। এই 1000-এর সাথে 2-কে আমরা যদি প্যারালাল করি, মনে করলাম আমরা এই 1000 হচ্ছে এই ছোট আরডির মান আর বড় আরডির মান হচ্ছে 2 ওহম। তাহলে এখন এই 1000 এবং 2 এর মধ্যে যদি আমরা প্যারালাল সংগঠিত করি, রেজাল্ট কত হবে? রেজাল্ট কত হবে? 1.99। 1.99 মানে 2। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, যদি বড় হয়, কে বড় হয়, স্মল লেটার আরডিটা যদি বড় হয় কার তুলনায়, 10 গুণ আরডির তুলনায় যদি বড় হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে ছোট মানে এই যে এই আরডিটা যে ছোট, তার মানের এই জেড আউটপুটটা তার মানের কি হয়, সমান হয়। বুঝা গেছে কি বলছি? জি দাদা। আচ্ছা এখানে আরো দুইটা টার্ম, এই আরডি জিনিসটা কি, তাহলে জিএম জিনিসটা কি? আমরা এর আগেও দেখছি বিডিএস বাই আইডি, এই যে ডি থেকে এস পর্যন্ত, এটা কি, ডি হচ্ছে ড্রেন, এস হচ্ছে সোর্স। তা আমরা বলছি কি ড্রেন থেকে সোর্সে অন হলে এটা শর্ট হবে। আসলে কি 100% শর্ট হয়? এই ইনপুটের ভোল্টেজের উপর ডিপেন্ড করে এটা শর্টের মাত্রাটা চেঞ্জ হয়, কারেন্ট ফ্লোর মাত্রাটা চেঞ্জ হয়, তাহলে তার দুই মাথায় ভোল্টেজও পরিবর্তন হয়। এই ভোল্টেজের মানটা কত হবে? এই ভোল্টেজটার নামটাই হচ্ছে ডিএস, ভোল্টেজ অফ ডিএস, ডেল ভোল্টেজ অফ ডিএস। ডেল মানে কি, পরিবর্তন। আগে কত ছিল, এই বিজিএস বা বিজিজি যখন জিরোতে রেখেছি তখন এই ভোল্টেজ কত ছিল, বিজিজি যখন বিপির সমান করে দিছি তখন ভোল্টেজ কত আছে। এই দুইটা ভোল্টেজের পার্থক্যটাই হচ্ছে বেসিক্যালি ডেল বিডিএস, মানে ভোল্টেজের পার্থক্য। এটা কোথায় পাবেন, এটা দেয়া থাকে, দেখবো আমরা। ডিভাইড বাই ডেল আইডি, কারেন্টের পরিবর্তন। এখানে বিজিজি বা বিজিএস জিরো রাখলে কত কারেন্ট যাইতো, আর এখন এটা বাড়াই দিলে কত কারেন্ট যাবে, এই পার্থক্যটা হচ্ছে আইডি। সহজ কথায় বিডিএস, ডেল বিডিএস বাই ডেল আইডিএস টাই হচ্ছে আরডির ভ্যালু, যেখানে বিজিএস এর ভ্যালুটা থাকবে কি, কনস্ট্যান্ট। এখন আসেন জিএম, জিএম জিনিসটা কি, ডেল আইডি বাই ডেল বিজিএস, অর্থাৎ এই আরডির পুরো উল্টাটাই হচ্ছে
জিএম। খেয়াল করে দেখেন বিডিএস কোথায়, উপরে, সরি উল্টাটা না, আমি ভুল বলছি, বিডিএস এটা হচ্ছে বিডিএস আর এটা হচ্ছে বিজিএস। এখানে বিজিএসটা হচ্ছে কনস্ট্যান্ট আর এই জায়গায় এখানে হচ্ছে বিজিএসটা নিচে, আইডিটা উপরে, তখন তার নাম কি হবে, জিএম। এই বিষয়গুলো আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিসও পড়েছিলাম, এটার নাম ছিল আর পাই, ঠিক আছে, এটা ছিল জিএম, এটার নাম ছিল আর পাই। তাহলে এই জিনিসটা যদি আসে আপনারা করে দিতে পারবেন নিশ্চয়ই, যে জেড ইনপুট কত, জেড আউটপুট কত। যদি বলা হয় গেইন কত, এই সার্কিটটার গেইন কত, আউটপুট বাই ইনপুট অর্থাৎ ভোল্টেজের যে পার্থক্য অনুপাত, সেটাকেই বলবো আমরা কি, ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন প্রমাণ করে পাওয়া যায় মাইনাস জিএম আরডি, যেখানে স্মল লেটার আরডিটা অনেক বড় বিদায়, সেজন্যই দুজনকে প্যারালাল করলে যে ছোট হবে সে এখানে থাকবে। এখন আরডির মানটা যদি দুইটা কাছাকাছি হয়, মানে এটা 10 গুণের থেকে যদি ছোট হয়, তখন এই সূত্রটা শুধু আরডি একা না থেকে এই স্মল লেটার আরডি প্যারালাল আরডি এভাবে বসাতে হবে। অর্থাৎ এখানে আরডি একা, এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছিলাম কারণ সে অনেক বড় বলে, কিন্তু যদি বড় না হয় তখন এইভাবে প্যারালাল করে মান যা বের হবে তার সাথে জিএমপি গুণ দিতে হবে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ভোল্টেজ গেইন বের করার ক্ষেত্রে। এটা হচ্ছে সেলফ বায়াস কনফিগারেশন। সেলফ বায়াস কনফিগারেশন আপনারা চিত্রটা খেয়াল করে দেখেন, এই জায়গায় কোন ধরনের ভোল্টেজ কিন্তু দেয়া নাই। আগে এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স ছিল, এখন কিন্তু কোনো ধরনের ভোল্টেজ সোর্স নাই। এই জন্য এই সার্কিটটা সেলফ বায়াস কনফিগারেশন সার্কিট। এটা যদি আসে তখন আপনাকে কিভাবে আঁকতে হবে, আমরা জানি যে এই ফেড বা মসফেটের ক্ষেত্রে এই দুটো জিনিস আঁকতে হবে। এঁকে দিলাম, গেট থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা আরজি, গেট থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা আরজি, ড্রেন থেকে এটা ব্যাটারি, ব্যাটারি মানে শর্ট, গ্রাউন্ড পর্যন্ত, ড্রেন থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা আরডি, ড্রেন থেকে একটা গ্রাউন্ড পর্যন্ত আরডি, এটা ডি। এইভাবে করে আমরা এঁকে দিব। ড্রেনের দিকে কারেন্ট ঢুকে, ড্রেন কোথায়, উপরে, ড্রেনের দিকে কারেন্ট ঢুকছে, আইডি। এটা আউটপুট ভোল্টেজ, এটা ইনপুট ভোল্টেজ, জেড ইনপুট জেড আউটপুট, আঁকা হয়ে গেল। এখন আসেন জেড ইনপুটে কে থাকে, শুধু আরজি দিয়ে দিলাম, জেড আউটপুটে কে, এই দুজনকে দিয়ে দিলাম। এখন এখানে একটা বিষয় আছে, ইমিটার বাইপাস। এটা কিন্তু সেলফ বায়াস কনফিগারেশন উইথ ইমিটার বাইপাস। ইমিটার বাইপাস মানে কি, ইমিটারের সাথে একটা ক্যাপাসিটর লাগানো, যেহেতু এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে, তার মানে এই রেজিস্টর আরএসটা আসলে কোনো ভ্যালুলেস হয়ে যাবে, কোনো কাজে আসবে না। সেজন্যই ক্যাপাসিটরটা থাকলে আসলে এটা ওই সোর্সটা গ্রাউন্ডের সাথে ডাইরেক্ট লাগানো, যা ক্যাপাসিটর দিয়ে শর্ট হওয়া হতা। এই ধরনের পরিস্থিতিতেই কেবলমাত্র এই ঘটনাটা আমরা দেখতে পাবো। যদি ক্যাপাসিটর না থাকে, সেটা পরের চিত্রে আসছি। তাহলে এই চিত্রে আমরা কি বুঝলাম, ক্যাপাসিটর যদি এভাবে প্যারালালে লাগানো থাকে, বাইপাস করা থাকে, তখন এই সোর্স থেকে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে ঢুকে গ্রাউন্ডে চলে যাবে, রেজিস্টরের ভিতর দিয়ে কিছু যাবে না। তো এই কনফিগারেশনটা অলমোস্ট আগেরটার মতোই, জেড আউটপুট আরডি এবং আরডির প্যারালালের সমান, যদি ওই বড় হয় 10 গুণ বেশি হয় তখন শুধুমাত্র আরডির সমান হবে। গেইন হবে মাইনাস জিএম আরডি প্যারালাল আরডি, যদি 10 গুণের বড় হয় তখন হবে শুধু আরডি, আর কিছু না, আগের মতোই। এখন আসেন যদি কোনো বাইপাস ক্যাপাসিটর না থাকে, তাহলে সেলফ বায়াস কনফিগারেশন উইথ আনবাইপাসড আরএস, মানে আরএস বা সোর্স রেজিস্ট্যান্স আনবাইপাস অবস্থায় যদি থাকে, তখন কি হবে, এই জিনিসটা আগে আঁকি আমরা। এই ফেডের জন্য কি আঁকতে হবে, একটা কারেন্ট সোর্স, তার প্যারালালে একটা আরডি। প্যারালালে মানে কোথায়, এই ড্রেন থেকে সোর্স, এই প্যারালালে, ড্রেন থেকে কিন্তু গ্রাউন্ড না, ড্রেন থেকে এই সোর্সের মাথা পর্যন্ত। এই জন্য এই ড্রেন থেকে এই সোর্সের মাথা পর্যন্ত প্যারালালে আঁকলাম। সোর্সের মাথা থেকে নিচের দিকে একটা আরএস, সোর্সের মাথা থেকে নিচের দিকে গ্রাউন্ড পর্যন্ত একটা আরএস এঁকে দিলাম। গেট থেকে গ্রাউন্ডে একটা আরজি, গেট থেকে গ্রাউন্ডে একটা আরজি, ড্রেন থেকে
গ্রাউন্ডে একটা আরডি, ড্রেন থেকে গ্রাউন্ডে একটা আরডি, এখানে না কিন্তু সোর্সে না, এই ড্রেন থেকে সোর্সে না, ড্রেন থেকে এটা শর্ট হয়ে গ্রাউন্ডে, এই গ্রাউন্ডে, ড্রেন থেকে গ্রাউন্ডে একটা আরডি, ঠিক আছে। আরডি ড্রেনের দিকে যায়, আরডি ড্রেন কোথায়, এখানে, আরডি ড্রেন, আইডি ড্রেনের দিকে যাচ্ছে। এইভাবে এই চিত্রটা এঁকে দিব, আপনারা নিশ্চয়ই বুঝেছেন, না বুঝলে তো প্রশ্ন করতে পারবেনই। তো এইভাবে করে আমরা এই চিত্রটা আঁকার পরে এটা যখন আমরা অ্যানালাইসিস করে যখন এটা থেকে সমীকরণ অনেক কিছু বের টের করবো, তখন এই সূত্রগুলো আমরা পাবো। জেড ইনপুটে শুধু একটা রেজিস্ট্যান্স আরজি, জেড আউটপুটে এইখানে আমরা মিশ্র সার্কিট আর কি, এই মিশ্র সার্কিটটা প্রমাণ করতে 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 শেষে এই প্রমাণিত হয় যে জেড জিরো সমান আরডি বাই 1 + জিএম ইন্টু আরএস, ঠিক আছে। এই সূত্রে আমরা যদি বসিয়ে দিই, এই ধরনের কনফিগারেশন আসলে আনবাইপাস অবস্থায় এই সূত্রে বসিয়ে দিলে আমরা জেড আউটপুটের মানটা পেয়ে যাব, এবং গেইন হবে -GM আরডি বাই 1 + জিএম ইন্টু আরএস। মানে সহজ কথায় এই জেড জিরোর সাথে জিএম কে গুণ করলে যা হবে তাই। জেড জিরো সাথে কি করব, এই জেড জিরোর সাথে উপরে জিএম গুণ করব, ঠিক আছে। উপরে যদি জিএম কে গুণ করে দিই তাহলে যে মানটা হবে সেটাই হচ্ছে আপনার কি গেইন। এই যে দেখেন, এই হচ্ছে আরডি, এই 1, এই জিএম, এই আরএস, এটা হুবহু আছে, শুধু আরডির সাথে একটা কি জিএম গুণ অবস্থায় আছে। তখন কি পাওয়া যাবে, গেইন বা ভোল্টেজ গেইন পাওয়া যাবে। ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন, এই ধরনের যদি গেট টার্মিনালে ভোল্টেজ ডিভাইডার অবস্থায় থাকে তখন ফেড বা মসফেটের ক্ষেত্রে কিভাবে আঁকতে হবে। জাস্ট আমরা এই জিনিসটাকে আগে আঁকবো, এই ফেডটাকে আঁকলাম, একটা কারেন্ট সোর্স জিএম বিজিএস, তার প্যারালালে একটা আরডি, আঁকা শেষ। এই মাথার নাম হচ্ছে ড্রেন, এই মাথার নাম হচ্ছে গেট, নিচেরটা হচ্ছে সোর্স। এখন গেট থেকে দুটো রেজিস্টর, এই রেজিস্টরটা কই গেছে, প্লাসে, আরে প্লাস তো না, এটাও তো গ্রাউন্ড। এখন থেভেনিন থিওরেমে এই প্লাস, এই ব্যাটারিটা শর্ট হয়ে গেলে গ্রাউন্ড, তার মানে উপরের থেকেও গ্রাউন্ডে গেছে, নিচের থেকেও গ্রাউন্ডে আসছে, তার মানে গেট থেকে R2 ও গ্রাউন্ডে আসছে, R1 ও গ্রাউন্ডে আসছে। তারপরে ড্রেন থেকে গ্রাউন্ডে আসছে, এটা মানে গ্রাউন্ড এখন, ঠিক আছে, শর্ট, ব্যাটারিটা শর্ট হয়ে গেলে গ্রাউন্ডে চলে আসছে। ড্রেন থেকে আরডি গ্রাউন্ডে গেছে, এই ড্রেন থেকে এই আরডি এই যে দেখুন গ্রাউন্ডে আসছে, ঠিক আছে। আর তো কেউ নাই, আর একটা আছে আরএস, কিন্তু আরএসটা কোনো কাজে আসবে না, কেন, এটা কি করা, এই বাইপাস করা, এই ক্যাপাসিটরটা হয়ে বাইপাস করা, এই জন্য এই আরএসটা এই সার্কিটে কোনো অ্যাক্টিভিটি শো করবে না। এই অবস্থায় আমরা যদি চিত্রটা দেখি তখন আমরা সবাইকেই চিনি, এখানে একটা কারেন্ট আপনারা দিয়ে নেবেন, এটার নাম হচ্ছে আইডি কারেন্ট। আইডি কারেন্টটা এইভাবে ড্রেনের দিকে যাচ্ছে। তখন আপনাকে জেড ইনপুট যদি মাপতে বলা হয়, দুটো রেজিস্ট্যান্স প্যারালাল অবস্থায় দেখতে পাচ্ছেন, R1 এবং R2, এই জন্য আমরা জেড ইনপুট সমান সমান R1 প্যারালাল কি দিব, R2 দিব। জেড আউটপুট কি দিব, কয়টা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই দুজনকে দেখতে পাচ্ছেন, তাই না। তাহলে জেড আউটপুট আরডি প্যারালাল আরডি, অথবা যদি ওই আগের মতো আরডিটা যদি বড় হয়, 10 গুণ বেশি হয়, তখন জেড আউটপুট ক্যাপিটাল লেটার আরডি সমান হবে। এই এখন ভোল্টেজ গেইন কত হবে, ভোল্টেজ গেইন হবে এবি সমান -GM জেড আউটপুট, জিএম এর সাথে জেড আউটপুট গুণ করে দিব। জেড আউটপুট কত, জেড আউটপুট হচ্ছে এই যে আরডি প্যারালাল আরডি, অথবা শুধুমাত্র ক্যাপিটাল লেটার আরডি যদি ওটা বড় হয়ে থাকে, তাই না। এইভাবে করে আমরা এই ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশনের গেইন বের করব। কমন ড্রেন বা সোর্স ফলোয়ার কনফিগারেশন, এই ড্রেন লাইটটা কম বেশি হচ্ছে, জি, মানে ওই যে লাইটটা, হ্যাঁ ও আচ্ছা, লাইট কম বেশি হচ্ছে না, সরি। এখন হচ্ছে, এখন ঠিক আছে না, খেয়াল করে ঠিক আছে। এই এখানে একটা গ্রাউন্ডের চিহ্ন দিতে ভুলে গেছি। এটা কমন ড্রেন, এই ড্রেন যেটা, এটা খেয়াল করেন,
ভোল্টেজ সোর্সের সাথে ডাইরেক্ট লাগানো। আগে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখন কিন্তু কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই। এই ধরনের যদি কোনো সার্কিট পান, সেটার নাম হচ্ছে সোর্স ফলোয়ার কনফিগারেশন। তো সোর্স ফলোয়ার কনফিগারেশনের আপনার এই সার্কিটটা হবে এরকম। কিভাবে এরকম হয়েছে, আগে আমরা এই জিনিসটা আঁকবো। এই জিনিসটা মানে এটা, এই হচ্ছে ড্রেন, ঠিক আছে। তারপরে এই কারেন্টের ডিরেকশনটা উল্টা। কেন উল্টা হয়েছে বলবো, শুধু একটা ঘর আঁকেন আগে, কারেন্টের টিক চিহ্নটা কোন দিকে যাবে সেটা পরে দেখাবো। আর আরডি জিনিসটা তার প্যারালালে থাকবে। এখন খেয়াল করেন, এই এস এর থেকে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ডের দিকে, এই এস এর থেকে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ডের দিকে। বি আউটপুটটা কোথা থেকে নিচ্ছি, এই এস এর এই টার্মিনাল থেকে বি আউটপুট নিচ্ছি। এই ক্যাপাসিটরটা শর্ট হলে এই এস এর এই টার্মিনাল থেকে আমরা এই আউটপুটটা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আসেন গেটে। গেট থেকে এদিকে তো এটা শর্ট ইনপুট, আর এটা হচ্ছে একটা আরজি গ্রাউন্ডে, গেট থেকে একটা আরজি গ্রাউন্ডে। আচ্ছা, এখন আসেন এই কারেন্টটা কেন উল্টা হলো। কারণ হচ্ছে যখন আমরা এটাকে সোর্স ফলোয়ার হিসেবে চিন্তা করব, সোর্স ফলোয়ার যদি হয় তখন এইখানে কিন্তু কোনো ধরনের রেজিস্ট্যান্স থাকে না। এটা সরাসরি কি ড্রেনের সাথে আপনার সরাসরি সোর্সের পজিটিভটা কানেক্ট করা। এখন এই ড্রেনটা আলটিমেটলি কোথায় গেল, গ্রাউন্ডে না। আমরা যখন শর্ট করে দিলাম তখন আলটিমেটলি কই গেল, গ্রাউন্ডে গেল। তাহলে এই জায়গায় যদি গ্রাউন্ড থাকে, তাহলে আমরা এতদিন কি চিন্তা করেছি, কারেন্ট একটা গ্রাউন্ড থেকে রেজিস্ট্যান্স হয়ে এই ড্রেনে প্রবেশ করে। এখন এই গ্রাউন্ড টার্মিনালটা সরাসরি যদি ড্রেনে চলে আসে, তখন কারেন্ট এই দিক থেকে, এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, এখানে যেহেতু আউটপুট ভোল্টেজ আছে, তাহলে এই দিক থেকে এই গ্রাউন্ডের দিকে ফ্লো করবে। সেই কনসেপ্ট থেকেই সোর্স থেকে, মানে সোর্সের দিক থেকে গ্রাউন্ডের দিকে, অর্থাৎ এই ভিতর দিয়ে ঢুকে ডি এর দিকেই কারেন্টটা ফ্লো হবে। সেই কারণে এটা এই ধরনের দেখানো আছে যে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে ড্রেনের দিকে যাবে। সহজ বাংলা ভাষায় আমি যদি বলি যে এখন ড্রেন টার্মিনালটা 0 ভোল্ট হয়ে যাওয়ার কারণে কারেন্টের ডিরেকশনটা 0 ভোল্ট, মানে কি ওখানেই সব শেষ, সকল কারেন্ট ওখানে গিয়ে কি হলো, সমাপ্তি ঘোষণা করলো। তাহলে এই জায়গায় যেহেতু একটা ভোল্টেজ আছে, এই হায়ার ভোল্টেজ থেকে এই 0 ভোল্ট লোয়ার ভোল্টেজে কারেন্ট ফ্লো হবে। 0 থেকে হায়ারের দিকে কারেন্ট আসবে না। আগে যেটা টিক চিহ্ন ছিল এইভাবে উপরের দিক থেকে নিচের দিকে, এখন সেই জিনিসটা থাকবে না। এখানে থাকবে হায়ার পটেনশিয়াল, এখানে থাকবে 0 পটেনশিয়াল, যেহেতু গ্রাউন্ড করে দিয়েছি। তাই 0 পটেনশিয়ালের দিকে কারেন্টটা যাবে, সেই জন্য এই কারেন্টের ডিরেকশনটা ডি এর দিকে অর্থাৎ 0 পটেনশিয়ালের দিকে দেখানো হয়েছে। এখন এই সার্কিটে আমরা যদি ইনপুট রেজিস্ট্যান্স হিসাব করি, শুধু একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আরজি, আর আউটপুটে একটা জগা খিচুড়ি পূর্ণ জিনিস দেখতে পাচ্ছি। এই জন্য এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার পরে আমরা দেখতে পেয়েছি জেড আউটপুট সমান 1/1/RD প্লাস 1/RS প্লাস জিএম। এটার উপরে কিন্তু কোনো 1/, নেই। এই সূত্রটাতে আপনারা যদি মান বসিয়ে দেন তাহলে জেড আউটপুটের ভ্যালু পাওয়া যাবে। এখন অনেক সময় আবার জেড আউটপুটকে এইভাবেও লেখে, জেড আউটপুট সমান সমান RS প্যারালাল 1/GM, RS প্যারালাল 1/GM। এই RS তার সাথে প্যারালাল করব 1/GM। এটার ক্ষেত্রেও জেড আউটপুট পাওয়া যায়, তবে শর্ত থাকে আরডির মানটা বড় হতে হবে, RS এর 10 গুণ বেশি হতে হবে, তখনই এই সূত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন, অন্যথায় উপরের সূত্রটা ব্যবহার করা যাবে। 2 নাম্বার, ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন কি, এই জেড আউটপুট মানে এটার সাথে যদি আপনি কি গুণ করে দিতে পারেন, যে জিএম গুণ করে দিতে পারেন, তাহলে হয়ে যায়। তো আলটিমেটলি এটা প্রমাণ করতে করতে এই লাইনে আসে যে জিএম ইন্টু আরডি প্যারালাল আরএস ডিভাইড বাই 1 প্লাস জিএম ইন্টু আরডি প্যারালাল আরএস। তো এই সূত্রগুলো আসলে আপনারা বলবেন যে প্রমাণ কেন দেখাচ্ছি না, আসলে প্রমাণ দেখিয়ে কোনো লাভ নাই, কারণ প্রমাণ দেখিয়ে সময় নষ্ট। আমি এমনিতেই শর্টকাট ভাবে আপনাদেরকে দ্রুত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বিষয়গুলো, কারণ যেটা প্রয়োজন সেটাই আমরা এখন রাখবো। আননেসেসারি কিছু জিনিস আমরা স্কিপ করে যাব, আননেসেসারি জিনিস দরকার নেই। তো প্রমাণটা আপনারা যদি বাসায় একটু ভালো করে ফলো করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন, অথবা না বুঝলে ইন্টারনেট আছে, ভিডিও আছে, ইউটিউব আছে, টিউটোরিয়াল আছে, বুঝার অনেক সুযোগ আছে। কিন্তু জাস্ট সামারি করলে আলটিমেটলি পরীক্ষার হলে কাজে লাগবে আপনার এই জিনিসটা।
প্রমাণ কাজে লাগবে না, কখনো প্রমাণ পরীক্ষার হলে আসবে না। আসবে জেড আউটপুট বের করো, এবি বের করো, এই ধরনের বিষয়গুলো আসবে। তো সেজন্য এটা আমরা স্কিপ করে গিয়েছি। এখন আসেন ড্রেন ফিডব্যাক কনফিগারেশন ই মোসফেট এর ক্ষেত্রে দেখালাম। ঠিক আছে, এই ধরনের যদি ফেড বা মোসফেট যাই থাকুক না কেন, আমরা মোসফেট একটা নিয়েছি আর কি। তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে ড্রেন ফিডব্যাক মানে এই ড্রেন থেকে গেটে যদি এই ধরনের ফিডব্যাক দেওয়ার অপশন থাকে, সেই ক্ষেত্রে চিত্রটা হবে এই ধরনের। আমরা প্রথমে এই ফেড বা মোসফেটকে একটা চিত্র এঁকে ফেলবো। সেটা হচ্ছে এই কারেন্ট সোর্সের দিকে যাচ্ছে, আর হচ্ছে এই আরডি তার প্যারালালে। এই জিনিসটা জাস্ট শুধু এই মোসফেটের জন্য এঁকেছি। ড্রেন থেকে গেট পর্যন্ত একটা আরএফ রেজিস্টর, এইটা কি ছিল গেট, এটা কি ড্রেন। তাহলে এই ড্রেন থেকে মানে এই রাস্তাটা থেকে, আগে এখানে ওপেন ছিল, এখন এই রাস্তা থেকে এই রাস্তায় সংযোগকারী একটা সেতু আসলো, তার নাম হচ্ছে কি আরএফ। এই ড্রেন থেকে সোর্স গেট পর্যন্ত, এই ড্রেন থেকে এই গেট পর্যন্ত একটা আরএফ। গেটে কোনো রেজিস্ট্যান্স আছে নিচে নাই, এই জন্য এইভাবে থেকে যাবে, কিছু নাই। আচ্ছা, এখন ড্রেনের এখানে একটা রেজিস্ট্যান্স আছে গ্রাউন্ড পর্যন্ত আরডি। হয়ে গেল। এই সার্কিটটার থেকে আমরা যদি ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে এই নিম্নোক্ত এই দুটো সূত্র আমরা ফলো করতে পারি। জেড ইনপুট সমান আরএফ প্লাস আরডি প্যারালাল আরডি ডিভাইড বাই 1 প্লাস জিএম আরডি প্যারালাল আরডি। এইভাবে করে আমরা ইনপুট সাইডের রেজিস্ট্যান্সটা কত নির্ণয় করতে পারবো। আর আউটপুট সাইডের রেজিস্ট্যান্সটা হচ্ছে তিনটার জাস্ট প্যারালাল করলে হবে, এই আরএফ প্যারালাল আরডি প্যারালাল আরডি। কারণ আপনারা বলতে পারেন যে আউটপুটের দিকে তাকিয়ে দেখলে ও তো সিরিজে আছে মনে হয়, ওকে কেন আমার প্যারালাল করতে হলো। আসলে এটা প্রমাণ করে এই লাইনটা পাওয়া যায় আর কি। তাহলে এখন আসেন গেইনের ক্ষেত্রে মাইনাস জিএম, এই তিনটাকে মানে আউটপুট এর সাথে মাইনাস জিএম কে গুণ করলে হবে আর কি। আউটপুটটা জেড আউটপুট হচ্ছে আরএফ প্যারালাল আরডি প্যারালাল আরডি। আমরা 1 নম্বর অঙ্কে চলে আসছি। গিভেন YFS is equal to 3.8 ms। এটা কি, ms টা কি মিলি সিমেন্স, ওয়াইটা কি অ্যাডমিটেন্স। আমরা যে পড়েছি জেড, জেড মানে কি ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে উল্টিয়ে দিলে আমার কি হয়, ওয়াই হয়। এই ওয়াই বা অ্যাডমিটেন্স মানে 1/z আর কি। হ্যাঁ, 1/y সমান সমান জেড। আবার আমরা যদি বলি 1/z সমান সমান হচ্ছে কি ওয়াই। এসি সার্কিটের পড়াশোনা আর কি। অ্যাডমিটেন্স ইম্পিডেন্স, ইম্পিডেন্স হচ্ছে এসি সার্কিটের বাধা, অ্যাডমিটেন্স হচ্ছে বাধার উল্টা, মানে কি পরিমাণ কারেন্ট যেতে পারে। তো এই বাধার ভিতরে দুটো পার্ট, জেড এর ভিতরে যেরকম 2-3টা পার্ট থাকে, একটা অ্যাক্টিভ একটা রিঅ্যাক্টিভ, তেমনি অ্যাডমিটেন্সের ভিতরেও কয়টা পার্ট থাকে, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডাক্টেন্স আর একটা হচ্ছে সাসেপ্টেন্স। তো সেই অ্যাডমিটেন্স YFS is equal to 3.8 মিলি সিমেন্স। অ্যাডমিটেন্সের একক সিমেন্স। কেমন, এই সিমেন্স হচ্ছে ওহমের উল্টা, 1/s is equal to হচ্ছে ওহম। তো যাই হোক, সেটা আমরা দেখবো। 3.8 মিলি সিমেন্স and YOS is equal to 20 মাইক্রো সিমেন্স। স্কেচ দা ফেড এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। পরীক্ষায় আসলেও মনে করেন এই প্রশ্নটা, যে আপনাকে এই চিত্রটা আঁকতে হবে। এই চিত্রটা কিন্তু দেয়া নাই, এটা আঁকতে হবে। যদি YFS এর মান এত হয়, YOS এর মান এত হয়, তখন ফেড এর এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতে হবে। তো আপনারা তো ফেডের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারেন। তো ফেডের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট কি, এখানে একটা কারেন্ট সোর্স প্যারালাল একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ফেডের ইকুইভ্যালেন্ট সার্কিট। আর এই উপরের এটা হচ্ছে জি, এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে ডি। আর তাহলে এই ভোল্টেজের নাম হবে জিএস বিজিএস। আর এটা কারেন্টের এই যে জিনিসটার নাম কি জিএম ইন্টু বিজিএস। এটার নাম কি, এটার নাম হচ্ছে আরডি। তাহলে এই আরডির মানটা যদি আপনি বের করতে পারেন, জিএম এর মানটা যদি বের করতে পারেন, তাহলে এই চিত্রে মানগুলো বসিয়ে দেওয়া যাবে। জিএম আসলে এই YFS যা, এটাই হচ্ছে বেসিক্যালি জিএম এর মান। YFS যে জিনিসটা, এটা আমরা চিনি না, ওকে জানি না বলেই আমরা এই মানটাকে কিছুক্ষণ আগে অচেনা মনে হয়েছে আমাদের কাছে। বেসিক্যালি জিএম এর অপর নাম হচ্ছে YFS, এবং এটার মান দেওয়া আছে কত, 3.8 মিলি সিমেন্স। এখন আসেন আরডি। আরডি কিভাবে বের করে,
আরডি হচ্ছে এই ওয়াই ওএস কে যদি 1 বাই করে দেন মানে ইনভার্স করে দেন তখন আরডি এর মান পাওয়া যায়। আরডি সমান সমান 1 বাই ওয়াই ওএস, এটা মনে রাখবেন আর কি এই সূত্রগুলো, ইজ ইকুয়াল টু 1/20 মাইক্রোসেকেন্ড মানে মাইক্রো সিমেন্স, আর সিমেন্স কে উল্টালে কি হয় ওহম হয়ে যায়। মাইক্রো 20 মাইক্রোটাকে যদি আমরা ভাগ করি এই রেজাল্টটা পাওয়া যায় 50 কিলো ওহমস। অর্থাৎ সহজ কথায় 20 ইন্টু 10⁻6 1/20 ইন্টু 10⁻6 দিলে যে মান পাবেন সেই মানটাকে এখানে লিখে দিবেন ওহম এককে। এখন সেটাকে কিলো ওহমে নিলে 1000 দ্বারা ভাগ করলে কিলো ওহমসে চলে আসবে। তাহলে আমরা জিএম এর মান জেনে গিয়েছি, যেহেতু আমরা জানি এখানে জিএম বিজিএস, তাহলে জিএম মানে কত 3.8 ইন্টু 10⁻3 মিলির জন্য 10⁻3 আর কি, বিজিএস টা লিখে দিব। আর এই আরডির মান হচ্ছে 50 কিলো ওহম। এই চিত্রটা এঁকে এই মানগুলো বসিয়ে দিলে অঙ্কটা শেষ। পরবর্তী অঙ্ক, for the fixed bias configuration the operating point defined by BGS Q is equal to -2 volt, IDQ is equal to 5.625 milliampere, determine the value of GM, RD, ZI, Z output and AB। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যদি কনফিগারেশনটা কি সেটা যদি বের করতে মনে মনে যদি চিন্তা করতে পারেন, খেয়াল করে দেখেন তো এটা কি। একদম প্রথমে আমাদের যে কনফিগারেশনটা ছিল 1 নাম্বার, যেটা আমি আবার নিয়ে যাই চিত্রে, এই যে শুরুতে যে কনফিগারেশনটা ছিল ইনপুটে ব্যাটারিওয়ালা, এই কনফিগারেশনটা না, এর নাম কি ফিক্সড বায়াস কনফিগারেশন। এই ফিক্সড বায়াস কনফিগারেশনের ক্ষেত্রে কি হয়, কিভাবে বের করে এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে সব সোজা। শুধু প্রসিডিউর গুলো একটু আমরা জেনে নিব, যে এইখানে জিএমটা কিভাবে বের করব, ওইটা কিভাবে বের করব, এই বিষয়গুলো সবার ক্ষেত্রে সেম। খেয়াল করেন জিএম0 কিভাবে বের করে 2 IDSS বাই বিপি, এটা হচ্ছে জিএম0 সূত্র। এই জিএম0 কেন লাগে, কারণ জিএম বের করতে গেলে এই ফেডের ক্ষেত্রে জিএম বের করতে গেলে জিএম0 ইন্টু 1 - BGS বাই বিপি এই সূত্রটাকে বসাতে হয়। তো জিএম যেহেতু আমাকে জানতে হবে, জিএমটা যেহেতু বের করতে হবে, সেই জন্য জিএম0 মানটা আগে নির্ণয় করব। জিএম0 মানটা কিভাবে নির্ণয় করব, আইডিএসএস, এই যে স্যাচুরেশন ড্রেন টু সোর্স স্যাচুরেশন কারেন্ট, এটা আমরা শিখেছিলাম। এই আইডিএসএস এর মানটা যা থাকবে তার সাথে 2 গুণ করে বিপি দ্বারা ভাগ করব। তো 2 IDSS 10 মিলিঅ্যাম্পিয়ারের সাথে 2 ডিভাইড বাই বিপির মান কত -8 ভোল্ট। আমরা এখানে এই যে এই দুটো দাগ দ্বারা কি বুঝিয়েছি, মডুলাস অনলি। এই দাগ দ্বারা কি বুঝিয়েছি, মুড অফ বিপি। মুড অফ বিপি মানে মডুলাস ভ্যালু অনলি, এখানে কোনো ধরনের সাইন ব্যবহার হবে না, প্লাস থাকুক মাইনাস থাকুক আমি দেখবো না, শুধু মানটা নিব, মানটা কত। এই জন্যই বিপির মানটা হচ্ছে কত 8 ভোল্ট। সামনে লেখা ছিল কিন্তু -8 ভোল্ট, আমরা এখানে কিন্তু মাইনাস বসাইনি, কারণ এই যে মুড অফ। তাহলে এইভাবে আমরা জিএম0 মানটা নির্ণয় করব, আর সেখান থেকে জিএম এর মানটা এইভাবে নির্ণয় করব। বিজিএস কিউ দেওয়া ছিল, বিজিএস কিউর ভ্যালু দেওয়া আছে কত -2 ভোল্ট, ঠিক আছে। এখন আপনারা বলবেন কিভাবে পেলাম -2 ভোল্ট, এই বিজিএস, এই যে এই রেজিস্ট্যান্সটার কোনো কাজ নাই কেন, এই সার্কিটের ভিতর তো কোনো কারেন্ট ঢুকতে পারে না। একটা ফেড বা মোসফেটে আমরা কি জানি, গেটের মধ্যে কোনো কারেন্ট ঢুকে না, তো কারেন্ট না ঢুকলে রেজিস্ট্যান্সের কোনো ভোল্টেজ ড্রপ নাই, আর রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ না থাকায় এই -2 ভোল্টটা কোথায় আছে, এই জিতে আছে। অপর মাথা কোথায় আছে, গ্রাউন্ডে আছে। এই গ্রাউন্ডে থাকা যে কথা সোর্সে থাকা একই কথা, সোর্সের এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড, তার মানে প্লাস টার্মিনাল আছে সোর্সে, মাইনাস টার্মিনাল আছে গেটে। এই জন্য এই দুই মাথায় যে ভোল্টেজ সেটাই হচ্ছে এই ভোল্টেজ, মানে 2 ভোল্ট। কিন্তু জি থেকে এস মানে জিএস যেহেতু বলছি -2 ভোল্ট, এই জন্য বিজিএস এর মান এই যে -2 ভোল্ট। আর বিপির মান তো -8 দেয়াই আছে। এই বিপি কিন্তু কোনো মুডের ভিতরে নাই, এটা যেরকম একটা মুডের ভিতরে ছিল, এটা কিন্তু কোনো মুডের ভিতরে নাই, এই জন্য এখানে মাইনাস সিম্বলটা, তার যেটা অরিজিনাল সিম্বল মাইনাস ছিল সেটা এখানে বসবে। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, 8 করলে এটা 8 আর 2 কাটাকাটি করলে কত হবে, এখানে নিচে 4 হবে, 1/4 হবে, 1 - 1/4 করে 2 এর সাথে গুণ দিলে 1.88 মিলি সিমেন্স তৈরি হবে। এইভাবে আমরা জিএম এর ভ্যালুটা নির্ণয় করব। জিএম এর ভ্যালু নির্ণয় শেষে আরডি এর মান,
আরডি কিভাবে বের করব, 1/YoS কে আরডি বলা হয়। YoS এর মানটা আছে 40 মাইক্রোসিমেন্স, 1/40 মাইক্রোসিমেন্স হবে 25 কিলো ওহমস। এখন জেড ইনপুটের সূত্র কি এই সার্কিটের ক্ষেত্রে আমরা জানি জেড ইনপুট সমান সমান আরজি। আরজি কত 1 মেগা ওহম। আর জেড আউটপুটের সূত্র কি, জেড আউটপুট আরডি এবং আরডির প্যারালাল দুটাই আমরা জানি, সেটা এখানে 1.85 কিলো ওহমস। এবং গেইনের মানটা কত, মাইনাস জিএম আরডি প্যারালাল আরডি, অথবা আরডির মানটা যদি বড় হয় এটা হয় সেটা হয় ইত্যাদি আমরা বলেছিলাম, চাইলে আমরা করতে পারি, কোনো দরকার নেই, প্রয়োজনে প্যারালাল মান যাই আসুক আমরা লিখে দিব। জিএম এর মান জানি, ইন্টু আরডি প্যারালাল করলে হয় 1.85 কিলো, এটাই মানটা গুণ করে বসিয়ে দিব 3.48। ঠিক আছে, এইভাবে আমরা এই ধরনের সার্কিটগুলোর গেইন নির্ণয় করব। তো এরই মাধ্যমে আমি আমার ফেট মসফেটের এসি অ্যানালাইসিসের জাস্ট বেসিক এবং ছোট্ট দুটো অঙ্কর ক্লাস শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম দাদা। ওয়েলকাম। দাদা একটা প্রশ্ন ছিল, এই ক্লাসের না, ওই হচ্ছে ট্রানজিস্টর ক্লাসের একটা কোশ্চেন ছিল আর কি। ট্রানজিস্টর ক্লাসের কোশ্চেন এতদিন পরে কেন? ওটা হচ্ছে ওই মাঝে এই যে অফ ছিল তো, আর আমার একটু অপারেশন করা লাগছে, এই জন্য আমি ক্লাস করতে পারছিলাম না, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। দাদা ওই হচ্ছে যে ট্রানজিস্টরের ভিতরে এই যে স্টেবিলিটি ফ্যাক্টর বলে একটা কথা আছে, ওইটা আহ, বইতে পড়ে বুঝি নাই। স্টেবিলিটি ফ্যাক্টরটা কত নাম্বার ক্লাসের কত নাম্বার লেকচারের প্রশ্ন? ওইটা হচ্ছে ওই ট্রানজিস্টরের বেসিক ক্লাস যেটা ছিল আর কি। হুম, আপনি ট্রানজিস্টরের বেসিক ক্লাসে ওইটা পড়াইছিলেন, তো ওর মধ্যে আমি এটা দেখি নাই আর কি, স্টেবিলিটি ফ্যাক্টর নিয়ে কথা বলা। তো ওইটা আমি বইতে পড়ার সময় ওইটা আমি বুঝিনি, এই জন্য ওই সময় তো ক্লাসে উপস্থিত ছিলাম না, থাকলে সেদিন আমি ওইটা আমার করতাম। ক্লাসে কি ছিল, আমার শীটে স্টেবিলিটি ফ্যাক্টর নিয়ে কিছু ছিল? মানে মানে ওই ট্রানজিস্টরের ক্লাস করাইছিলেন তো ওই শীটে ছিল না, স্টেবিলিটি ছিল না, ফ্যাক্টরটা ছিল না। রাইট, ছিল না। সেজন্য আমি যেহেতু পড়াই নাই, হ্যাঁ, সেহেতু আমি এই জিনিসটা নজর দিই নাই। কেন দিই নাই, কারণ এটা আসলে জরুরি কিছু ছিল না আর কি। তো যাই হোক, আমাদের ওই এখন আপনার যদি মনে হয় যে এটা জরুরি, যেটা পরীক্ষায় আসে, শিখতে হবে, জি, হ্যাঁ, ওই হ্যাঁ, আমাদের আমাদের তো ডিপ্লোমাতে ইলেকট্রনিক্সে ওই হচ্ছে যে আপনার ট্রানজিস্টর বায়াসিং ও স্টাবিলাইজেশনের ধারণা এমন একটা অধ্যায় ছিল, ওই অধ্যায়ে এর প্রথমের দিকে এই টপিকসটা ছিল আর কি। ওই লোড লাইন ছিল, অপারেটিং পয়েন্ট, এসবের পরেই লেখা ছিল স্টেবিলিটি ফ্যাক্টর। বুঝছি। এইটা এটা এটা আসলে স্টেবিলিটি ফ্যাক্টর বিষয়টা কি, এটা আসলে ওই থিওরিক্যাল পড়া পড়তে গেলে তো একটা বই তো অনেক মোটা, তাই না? সেখানে তো আর কথা ছাড়া তো মানে লিখা ছাড়া তো আর বই হয় না। তার মানে সেখানে তো অনেক লিখা থাকে, অনেক পড়াশোনা থাকে। আমরা আসলে এখানে যে সিলেবাসটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের চাকরি পেতে বা বেসিক বুঝে চাকরি পেতে, অঙ্কগুলো বুঝতে, তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো বুঝতে সহযোগিতা করবে আর কি। তো সব জিনিস তো আমরা আনতে পারি না। তা আমার কাছে মনে হয় আর কি যে এই জিনিসটা চাকরির ক্ষেত্রে খুব একটা প্রয়োজন নাই আর কি। ঠিক আছে, তারপরে আপনার যদি মনে হয় যে না, আপনার এই জিনিসটা জানা দরকার, তাহলে আপনি যে বইয়ের যে লাইনটুকু বুঝেন নাই, কারণ এই মুহূর্তে আমার স্টেবিলিটি ফ্যাক্টরটা মনে পড়ছে না সেটা কি ছিল, তা আপনার কাছে যদি মনে হয় যে এটা জানা দরকার, তাহলে বইয়ের লাইনটা ছবি তুলে আপনার নেক্সট ক্লাসে রেডি থাকবেন। আমি আপনার ক্যামেরা অন করাবো, অন করলে আপনার যেন জি, লাইনটা সবাই আমরা দেখতে পাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা। ওকে। ওইটা হচ্ছে আপনার ওই ওই যে পিএসসির যে পরীক্ষা, ওই যে জুনিয়র ইন্সট্রাক্টরের যেটা নিবে, ওখানে তো জি, অনেক থিওরিটিক্যাল পড়াশোনাও একটু করতে হয়, এই জন্য আর কি ওই বইগুলার থেকে একটু আর পড়তেছিলাম। আচ্ছা আচ্ছা, এছাড়া তো না পড়েন, এই জন্য ঠিক আর আছে, কি। না বুঝাটা অস্বাভাবিক কিছু না। অনেক সময় অনেক সিম্পল ইস্যু চলে আসতে পারে, আসে নাই এর মানে আসবে না এমন তো না। পড়েন, নিশ্চয় পড়েন, তবে আমার কাছে মনে হয়েছে যে অঙ্কটাই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তারপরও দুই একটা থিওরির ভিতরে ধরেন রেকটিফায়ার এটা সেটা, অসিলেটর টেটর, এই সব জিনিসগুলো, ফিল্টার, এগুলোই মনে হয় গুরুত্বপূর্ণ, কিন্তু
এই ধরনের সিলি বিষয় আসে কিনা আমার জানা নাই আর কি। আচ্ছা যাই হোক, তারপরেও আপনি আগামী ক্লাসে রেডি করে যদি দেখান আমরা চেষ্টা করবো আর কি। জি জি দাদা, ওকে, ঠিক, থ্যাংক ইউ দাদা, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আল নোমান প্রশ্ন করতে পারেন। দাদা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। দাদা আমার একটা প্রশ্ন ছিল, এই ক্লাসের না অবশ্যই এর আগের ক্লাসে। জি ওই যে 10 নাম্বার ম্যাথে মানে একটু যদি বের করতেন দাদা। কত নাম্বার ক্লাস? এটা 15 নাম্বার ক্লাস। 15 নাম্বার ক্লাস। কত নাম্বার পেজ লাস্ট? 10 নাম্বার ম্যাথ আর কি, এটা 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজ। জি দাদা, এইটার পাশেই হচ্ছে আপনি 4 নাম্বার পেজটাও একটু নিবেন, মানে দুইটা ম্যাথের কনফিউশন হয়ে গেছে তো। জি বলেন। জি এই যে 10 নাম্বার ম্যাথে এই পাশে এই -9 ভোল্ট, এখান থেকে ভিএস টা বের করার সময় আমরা অনেক কাহিনী করে মানে ভিএস টা বের করছি। আর এর পরবর্তীতে হচ্ছে এই 13 নাম্বার ম্যাথে ভিএস টা হচ্ছে সরাসরি 5 ভোল্ট ধরছি। এখন ওখানেও কারেন্ট একটা নিচে নামতেছিল, এখানেও কারেন্ট নিচে নামতেছে, কখন আমরা ধরবো আর কখন মানে সরাসরি ধরবো না, এটা একটু আমার কনফিউজ হচ্ছে। কি ছিল এখানে 13 নাম্বারে? 13 নাম্বারে এই যে 5 ভোল্ট থেকে একটা কারেন্ট ভিএস এর দিকে নামতেছিল, এখানে ভিএস টা সরাসরি আমরা নিয়ে নিছি 5 ভোল্ট। এটা কি? আইডি কারেন্ট। এটা কি? দাদা এখানেও তো মানে আইএস কারেন্টটা নিচে নামতেছিল, মানে কারেন্ট তো একই ছিল। আইএস কারেন্ট, কিন্তু জি এটা একটা কারেন্ট সোর্স। আচ্ছা, কি এই এটা? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, এটাই কারেন্ট সোর্স। জি না দাদা, তাহলে কারেন্ট সোর্স থাকলে শর্ট ধরা যাবে না, আর এটা হচ্ছে কখনোই শর্ট। না, কখনোই না, কারেন্ট সোর্স কেন শর্ট হবে? জি দাদা। কখনোই ধরা যাবে না। ঠিক আছে, কারেন্ট জি সোর্সের এই মাথায় ভোল্টেজ যা, ওই মাথায় ভোল্টেজ কিন্তু তা না। বুঝা গেছে? জি দাদা, এই এটা একটু মাথায়, এই কনফিউজ। মাথায় ভোল্টেজ যা, এই মাথায় কিন্তু ভোল্টেজ তা না। কারেন্ট সোর্সের অতিক্রম করতে গেলে এখানে একটা কারেন্ট সোর্সেরও একটা ভোল্টেজ ড্রপ হয়। এটা ডিসি সার্কিটের বেসিকে পড়াইছিলাম না? জি দাদা, ধন্যবাদ দাদা, বুঝতে এটা পারছি। হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। হ্যাঁ, এটা জি হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে শর্ট পাথ। যে এমডি নজরুল ইসলাম প্রশ্ন করতে পারে। জি ভাইয়া, আমার সমস্যা হলো যে সোর্স ফলোয়ার কনফিগারেশনটাতে আর কি। আচ্ছা বলেন। এখানে যে আগেও এই কনফিগারেশনটা ছিল, কিন্তু যে আরডিটা যেটা আছে এটা যে এই সোর্সের সাথে আর কি প্যারালালে লাগানো, এটা যদি আর একটু বুঝাই দিতেন যে আরডিটা সোর্সের সাথে যে প্যারালালে লাগানোটা, এটা ওই চিত্রটা থেকে এই আর কি আরডি, দেখতে আরডি পারেন। অলওয়েজ হচ্ছে ড্রেন থেকে সোর্সের এই মাথায় থাকে আরডি, মানে এই দুই মাথায়। এটা তো ফেটের ইকুইভ্যালেন্ট চিত্রেরই অংশ। তো এই যে দুই মাথায় একটা কারেন্ট সোর্স থাকবে, তার সাথে একটা প্যারালালে আরডি থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই। তো এটা শুধু ওর ক্ষেত্রে, এই যে এর ক্ষেত্রেও এই যে ড্রেন থেকে সোর্সের এই মাথায় আরডি। জি জি বুঝেন নাই? এখানে সোর্সটা ডাইরেক্ট গ্রাউন্ড, সোর্সটা ডাইরেক্ট গ্রাউন্ড, এই যে এই পাথ হয়ে সোর্সটা ডাইরেক্ট গ্রাউন্ড বলেই এটা নিচে আসছে আর কি। কিন্তু এইখানে কি হলো, এখানে এই সোর্সটা কিন্তু গ্রাউন্ড না, এর মাথায় একটা রেজিস্টরের জি জি মাথা পর্যন্ত। তো এই জন্য সেও গ্রাউন্ড হইতে পারে না, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, একটা সোর্স রেজিস্ট্যান্স আছে।
ঠিক আছে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি।